কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের টপিকটা হচ্ছে সরলরেখার ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় সংক্রান্ত। ত্রিভুজের ভরকেন্দ্র। দেখো, প্রথমে আমি দুইটা তথ্য একটু লিখে দিই। খেয়াল করো কি বলছি। তথ্য এক, সেটা হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষ যদি x1 y1 x2 y2 x3 y3 হয়, তবে সেই ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। ওকে, 3। অর্থাৎ ভুজ তিনটাকে যোগ করে তিন দিয়ে ভাগ করবা, কোটি তিনটাকে যোগ করে তিন দিয়ে ভাগ করবা। আর আরেকটা তথ্য মনে রাখবা, ভর কেন্দ্র মধ্যভাগে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা ছোট থেকে তোমরা পড়ে আসছো। তো এখন ভাইয়া এই সূত্রটা কিভাবে আসলো আমি একটু বলে দিই তোমাদেরকে, যেহেতু তোমরা আমার ছোট ভাই বোন। হ্যাঁ, না বললে পরে যদি আমার মন খারাপ করো তাহলে তো আমারই খারাপ লাগবে। হ্যাঁ, ধরো আমি ধরে নিলাম এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো ধরো এটা হচ্ছে a x1, y1, এটা b x2, y2, এটা কি c x3, y3। আমি ভর কেন্দ্র বের করবো। আচ্ছা, ভর কেন্দ্র কোনটা বলো তো? ভর কেন্দ্র হচ্ছে মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে। মধ্যমা কি? এই যে এই বাহুর যে মধ্যবিন্দু, তার সাথে এই বিপরীত শীর্ষটাকে আমরা যোগ করব, এটা একটা মধ্যমা। আবার এই বাহুর যে মধ্যবিন্দু এইটা, তার সাথে এই বিপরীত শীর্ষটাকে যোগ করলাম, এটা একটা মধ্যমা। আবার এই যে এটা একটা মধ্যমা। এই মধ্যমাগুলা ধরো এই যে জি বিন্দুতে ছেদ করেছে, সেটা আমাকে বের করতে বলেছে। এখন আমি তো জানি এই মধ্যমাটা, এই ভর কেন্দ্রটা মধ্যমাকে কি 2:1 এই অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। যে লিখলাম 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, এখন বলো তো এই যে বিন্দু, এটাকে যদি তুমি ডি বিন্দু ভাবি, এই ডি বিন্দুটা কি বিসি এর মধ্যবিন্দু না? ডি বিন্দুটা কি বিসি এর মধ্যবিন্দু না? ডি বিন্দুটা কি বিসি এর মধ্যবিন্দু না? মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? এই দুটাকে যোগ করে দুইতে ভাগ, তাহলে কি হবে? x2 প্লাস x3 বাই 3, সরি 2, কমা y2 প্লাস y3 বাই 2, যোগ করে দুই দিয়ে ভাগ, গড় যোগ করে দুই দিয়ে ভাগ। তাহলে এখন দেখো, আমি এই বিন্দু জানি, এই বিন্দু জানি, এই বিন্দুর ভুজ যদি বের করতে চাই কি অনুপাতে বিভক্ত করে সেটাও জানি। তাহলে জি এর ভুজ কি হবে? যদি আমি শুধু এক্স এর মানটা লিখতে চাই, জি এক্স কমা ওয়াই ধরে নেই, তাহলে বলো কি বলেছিলাম? অনুপাতদ্বয়ের যোগফল নিচে, অনুপাতদ্বয়ের যোগফল উপরে। অনুপাত কে 2:1, তাহলে 2 প্লাস 1 লিখবা নিচে, 2 প্লাস 1 লিখবা উপরে। যখন 2 লিখবা ভাইয়া, যখন 2 লিখবা, যখন 2 লিখবা, তখন এই যে এই পাশের ভুজটা লিখবা। এই যে যখন 2 কে লিখবা, তখন 2 লিখবা, তখন এই পাশের ভুজটাকে, এই যে এটা না ভুজটা, এই যে এই ভুজটাকে তখন লিখবা 2 ইনটু এইটা। ওকে। আর যখন 1 লিখবা, তখন এই পাশের ভুজটাকে x1, সেই x1 টাকে লিখো। ওকে। এখন বলো তো এই 2 আর 2 কেটে যায় না? তাহলে কি থাকে? x2 প্লাস x3 প্লাস x1 ডিভাইডেড বাই 2 আর 1 যোগ করলে 3। ওয়াও, এটাই তো x1 প্লাস x2 প্লাস 3 বাই 3। একইভাবে তুমি কোটিও পেয়ে যাবা, কোটিও একইভাবে করো, y1 প্লাস y2 প্লাস y3 বাই 2 পেয়ে 3 পেয়ে যাবা। তাহলে এটাই হচ্ছে আমাদের সূত্র। মানে যোগ করে 3 দিয়ে ভাগ, তিনটা শীর্ষকে যোগ করে 3 দিয়ে ভাগ, এটাই হচ্ছে কি ভুজ। তিনটা কোটিকে যোগ করে 3 দিয়ে ভাগ, এটাই হচ্ছে কি ভর কেন্দ্রের কোটি। দেখো একটা প্রশ্নের অ্যান্সার কি বলছে, দুটি শীর্ষবিন্দু এত এত, ভর কেন্দ্র এত, সি এর স্থানাঙ্ক কত। দেখো কি বলে দিয়েছে এখানে, উল্টা ভাবে বলেছে। এই যে এই যে এটা হচ্ছে আমাদের এ, এটা দেওয়া আছে কত 3,5, এটা বি, এটা দেওয়া আছে কত 7,-1, সিটা দেওয়া নাই। দেওয়া নাই তো কি হয়েছে, ধরে নাও আলফা কমা বিটা। তো তুমি বলো এটা ধরে নিলে ভর কেন্দ্র কত হবে? ভর কেন্দ্র হবে তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে কি হবে 3 প্লাস 7 প্লাস আলফা বাই 3, এরপরটা কি হবে 5 মাইনাস 1 প্লাস বিটা বাই 3। এটা হবে কি আমাদের ভর কেন্দ্র, যোগ করে 3 দিয়ে ভাগ। কিন্তু প্রশ্নে দেখো তো ভাই, ভর কেন্দ্রের মান কি দিয়ে দিয়েছে না 7,2? তাহলে এইটার ভুজ মানেই কত 7, এইটার কোটি মানেই কত 2। তাহলে এই ভুজ ইকুয়াল টু কত হবে 7, ইকুয়াল টু কত হবে 7, আর এই কোটি ইকুয়াল টু কত হবে 2। তাহলে এখন তোমরা আমাকে বলো এখান থেকে আলফার মান বের করতে পারবো না? বা 10 প্লাস আলফা ইকুয়াল টু কত 21, অতএব আলফা ইকুয়াল টু কত 11। আর এখান থেকে 4 প্লাস বিটা বাই বিটা ইকুয়াল টু কত, 3 গুণ হয়ে গেলে কত, 3 দুগুণে 6, অতএব বিটা ইকুয়াল টু কত 2। তাহলে অ্যান্সার কত হবে 11,2। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি সবাই এটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। ওরে বাবা রে বাবা, এত বড় প্রশ্ন কেন? কি বলছে দেখো, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে। ত্রিভুজের কি দিয়েছে? তিনটা শীর্ষ দিয়ে দিয়েছে। তিনটা শীর্ষ এই যে এরা এরা এরা। ওকে। এখন বলছে কি, বলছে যে ভর কেন্দ্র নির্ণয় করো। তাহলে খেয়াল করো ক নাম্বারটা, ভর কেন্দ্র। ভর কেন্দ্র, বলো ভর কেন্দ্রটা কত হবে? ভুজ তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, কোটি তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে কি হবে আমি একবার নিচে লিখি,
এই যে কি দেওয়া আছে এ টি ওয়ান স্কোয়ার, তাহলে কি হবে এ টি ওয়ান স্কোয়ার প্লাস এ টি টু স্কোয়ার প্লাস এ টি থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই 3, কমা এবার পরেরটা কি হবে কোটি, কোটি কি এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 2at1 প্লাস 2at2 প্লাস 2at3 ডিভাইডেড বাই কত 3, এইটা হবে কি আমাদের ভর কেন্দ্র। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো। চলো আমাদের এর পরের প্রশ্নটা কি বলছে, খ নাম্বারটা। ক্ষয়ে বলছে ত্রিভুজটির ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে দেখাও যে এটা। তাহলে বলো ভর কেন্দ্র, এটাই তো ভর কেন্দ্র, এটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে আমরা জানি এক্স অক্ষের উপরে কোটির মান কি হয় 0, এক্স অক্ষের উপরে কোটির মান 0, তাহলে লিখো। তাহলে কি বললাম ভর কেন্দ্র এক্স অক্ষের উপরে হলে কোটির মান কত হবে 0। এখন ভর কেন্দ্রের কোটি কোনটা, এই যে এটা না ভর কেন্দ্রের কোটি, তাহলে এই কোটিটা ইকুয়াল টু কত হবে ভাইয়া, এই কোটিটা ইকুয়াল টু কত হবে 0, এটা ইকুয়াল টু কত 0। তো এটা যদি 0 হয় রে ভাই তুমি এখান থেকে 2a কমন নিয়ে নাও, তাহলে কি হবে t1 প্লাস t2 প্লাস t3, এই 3 এই পাশ থেকে ফ্রি হতে গিয়ে ওই পাশে যা 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, মিশে যাবে, তাহলে কি হবে অতএব t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু এই 2 এ গিয়ে ভাগ হলে কত হবে 0 হবে। এটাই কিন্তু আমার প্রমাণে বলেছে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। ওকে, আশা করছি সবাই বুঝেছো। এবারে চলো পরেরটা কি বলছে, পরেরটাও সেম কথা। হাই হাই, ত্রিভুজটির ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে দেখাও যে এইটা, কিন্তু আমি তো দেখাইছি এইটা ত্রিভুজটির ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে এইটা। তাহলে খেয়াল করো আমি এখান থেকে শুরু করি, গ নাম্বার খ হতে পাই, খ হতে পাই ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে, ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে, ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে আমরা কি পেয়েছি, এই যে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু কত 0, এটা লিখে ফেললাম। এখন তোমরা আমাকে বলো, আমার মনটা চাইলো এই t3 কে একটু ওই পাশে পাঠাতে, একে একটু ঠেলা মেরে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, t1 প্লাস t2 ইকুয়াল টু কত মাইনাস t3। এরপরে আমার মন চাচ্ছে আমি উভয় পাশে বর্গ করব, তাহলে করে ফেললাম। তাহলে বা উভয় পাশে যদি বর্গ করি, আচ্ছা বর্গ না, আমার তো এখানে কিউব আছে, কি আছে কিউব, তাহলে আমি ঘন করব, তাহলে বর্গ করলেও হবে না পাতলা করলেও হবে না, আমাদেরকে ঘন করতে হবে। আমরা এটাকে একটু জ্বালায় জ্বালায় ঘন করব। তাহলে বলো তো a প্লাস বি হোল কিউব সূত্র কি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, ওকে, ইকুয়াল টু এই পাশে মাইনাস t3 কে কিউব করলে কত মাইনাস t3 কিউব। এখন বলো বা t1 কিউব প্লাস t2 কিউব, এই মাইনাস t3 কিউবটাকে এই পাশে পার করে দিলে প্লাস t3 কিউব হয়ে যাবে। আচ্ছা প্লাস 3t1 t2, আচ্ছা এই যে t1 প্লাস t2, এই যে t1 প্লাস t2, t1 প্লাস t2 এর মান কি মাইনাস t3 না, বসায় দাও মাইনাস t3 ইকুয়াল টু কত 0। তো এর সামনে কি এটা গুণ হয়ে গেলে সামনে মাইনাস, আর এই পুরো জিনিসটা ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে অতএব t1 কিউব প্লাস t2 কিউব প্লাস t3 কিউব ইকুয়াল টু, এটা ওই পাশে গেলে কি হবে 3t1 t2 t3। ওয়াও, এটাই আমাদের প্রমাণের ছিল। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। চলো আমরা পরের প্রশ্নে যাই। এখন খেয়াল করো গ নাম্বারে কি বলছে, দেখাও যে ত্রিভুজটির ক্ষেত্রফল শূন্য না হলে ভর কেন্দ্র y অক্ষের উপর অবস্থান করে না। মানে ক্ষেত্রফল শূন্য হলে তবেই ভর কেন্দ্র y অক্ষের উপর অবস্থান করবে। তাহলে আমি একটা কাজ করি, মানে এই কথাটা কিন্তু দুই ভাবে ভাবা যায়, যে ক্ষেত্রফল শূন্য না হলে y অক্ষের উপর অবস্থান করে না, অথবা y অক্ষের উপর অবস্থান করলে ক্ষেত্রফল শূন্যই হতে হবে, তাছাড়া উপায় নাই। তাহলে আমি একটু দেখি তো ভর কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হলে কি হয়। আমি তো ভর কেন্দ্র এটা পেয়েছি, তাহলে ভর কেন্দ্র y অক্ষে অবস্থিত হলে কি হয় আমি একটু সেটা দেখতে চাই। ভর কেন্দ্র y অক্ষে অবস্থান করলে, তোমরা একটু বলো তো ভাই অবস্থান করলে কি হবে, y অক্ষে অবস্থান করলে কি ভুজের মান 0 হবে, ভুজ কত এই যে এইটা ভুজ, তাহলে এই ভুজের মানটা কত হবে 0 হবে। তাহলে at1 স্কয়ার প্লাস at2 স্কয়ার প্লাস at3 স্কয়ার ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। অতএব t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার ইকুয়াল টু কত 0। এখন খেয়াল করো তো তিনটা বর্গ রাশির যোগফল 0, এটা কি কোনোদিনও সম্ভব?
কেননা এটা পজিটিভ, এটাও বর্গ মানে পজিটিভ, এটা পজিটিভ, তিনটা পজিটিভ সংখ্যা যোগ করে কোনোদিনও জিরো সম্ভব না, তার মানে অবশ্যই এরা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে জিরো। তাহলে মানে কি বললাম, তিনটি বর্গ রাশি, বর্গ মানে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তিনটা পজিটিভ রাশির যোগফল কখনো জিরো হতে পারে না। তার মানে এ নিজস্ব ভাবে জিরো, এ জিরো, এ জিরো। তাহলে কি বলো, টি1 স্কোয়ারের মান জিরো, টি2 স্কোয়ারের মান জিরো, আবার কি টি3 স্কোয়ারের মানও জিরো। তাহলে অতএব টি1 ইকুয়াল টু জিরো, টি2 ইকুয়াল টু জিরো, টি3 ইকুয়াল টু জিরো। এখন টি1 টি2 টি3 ইকুয়াল টু জিরো হলে শীর্ষত্রয় কি হয় বলতো? এরা জিরো হলে এখানে জিরো জিরো বসালে এটাও জিরো জিরো, এটাও জিরো জিরো, টি3 এর মান জিরো বসালে এটাও কি জিরো জিরো হয়ে যাচ্ছে। তাহলে অতএব ত্রিভুজের শীর্ষত্রয়, ত্রিভুজের শীর্ষত্রয় সবগুলাই কি হচ্ছে জিরো। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজের শীর্ষত্রয় মূল বিন্দুতে পতিত হয়, মূল বিন্দুতে পতিত হয়। এখন ত্রিভুজের তিনটা শীর্ষই যদি মূল বিন্দু হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত? জিরো। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল জিরো, কেননা ত্রিভুজটির তিনটা শীর্ষ একই বিন্দু, ত্রিভুজটির ক্ষেত্রফল জিরো। ধরো ত্রিভুজের এটার একটা হয় ক্ষেত্রফল আছে, এখন শীর্ষবিন্দু এটাই এটাই এটাই, তিনটা বিন্দু যদি একই বিন্দু হয় তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত? জিরো হয়ে যাচ্ছে না? তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে? জিরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষে অবস্থান করতে হলে ক্ষেত্রফল জিরো হতে হবে। তাহলে উল্টা কথা বলতে পারবো না, ক্ষেত্রফল জিরো না হলে কোনোদিনই ওয়াই অক্ষের উপর অবস্থান করবে না, কেননা ওয়াই অক্ষের উপর অবস্থান করতে হলে অবশ্যই ক্ষেত্রফল জিরো হতে হবে। ঠিক, তাহলে ক্ষেত্রফল জিরো না হলে ওয়াই অক্ষের উপর অবস্থান করবে না, তাহলে এই কথাটাই সঠিক। ওকে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো এবং আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। সকালে ভালো থাকো, সালাম আলাইকুম।